আচ্ছা দেখেন, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো হেডার সেকশন। তো হেডার সেকশনটা আমরা যদি লিখি, হেডার সেকশনটা আমরা ফিক্সড একটা হেডার সেকশন ইউজ করি, সেটা হলো ইনক্লুডের সাথে stdio ডট এইচ দিয়ে আমরা প্রোগ্রামটা এই মানে আমাদের যে হেডার সেকশনটা ক্লোজ করে দিই। এরপরে যেটা ছিল সেটা আমাদের ছিল মেন ফাংশন। তো মেন ফাংশনে কি ছিল? মেন ফাংশনে ছিল ইন্টার দিয়ে একটা স্পেস দিয়ে মেইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এবং আমি বলছিলাম কি ফার্স্ট ব্র্যাকেটের পরে জাস্ট ইন্টার দিয়ে নিচে আর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা ডিনোট করবে এখন আমার প্রোগ্রামটা শুরু হলো। প্রথমে যে দুইটা লাইন লিখলাম, প্রথমটা হলো হেডার সেকশন। হেডার সেকশনের কাজ কি? আমার প্রোগ্রামের মধ্যে যেটা এই stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট, সেই জিনিসটা শো করবে। মেন ফাংশনের কাজ কি? মেন ফাংশনটা আমার একদম প্রোগ্রামের হেডিং, এখান থেকে আমার ওটা ডিনোট করবে যে আমার প্রোগ্রামটা এর পরের থেকে আমার প্রোগ্রামটা শুরু হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, আমার যে মেন প্রোগ্রামের যে বডিটা, সেই বডিটা অবশ্যই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। মেইন দিয়ে ইন্টার দিলেই এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে অটোমেটিক্যালি সে দুইটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেয়, এটাই হলো এর ফাংশন। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি করব? আমার উদ্দেশ্যটা হলো শুধুমাত্র এই যে উত্তরা ইউনিভার্সিটি হ্যালো ক্লাস অফ সিই 2014 ওয়েলকাম টু ইউ, এই লেখাটা আমরা প্রিন্ট করব, এই লেখাটা আমরা দেখাবো। দেখেন, যেহেতু আমরা এটা প্রিন্ট করব, এখানে কিন্তু আমাদের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই, কোনো লজিক্যাল কোনো অপারেটর কিছু নাই, কোনো ছোট বড় দেখানোর কিছুই নাই, শুধুমাত্র দুইটা লাইন লেখা আছে। এই দুইটা লাইন লেখা দুইটা লাইনটাকে আমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাইতে চাচ্ছি। তাহলে কি এখানে যেহেতু আমাদের কোনো ইনপুট দেওয়ার কিছু নাই, কোনো ভ্যারিয়েবল কোনো কিছু নাই, শুধুমাত্র ওটা লেখা আছে, এক্ষেত্রে আমাদের স্ক্যানএফ বা এরকম কোনো ইনপুট ফাংশনের দরকার নেই, শুধুমাত্র আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে কাজটা করে ফেলতেছি। কারণ কি? কারণ প্রিন্টএফ এর কাজই হলো আমি যে লেখাটা স্ক্রিনে দেখাইতে যাব, সেই লেখাটা দেখানোই হলো প্রিন্টএফ বা প্রিন্ট ফাংশনের কাজ। তো তাহলে যদি আমি শুরু করি, তাহলে দেখেন প্রিন্টএফ, এবার প্রিন্ট ফাংশন বা স্ক্যান ফাংশন যে কোনো একটা ফাংশন দিলেই এখানে সাথে সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট ইনপুট দিতে হবে। একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই অটোমেটিক্যালি সে দুইটা নিয়ে নিবে। এখন আমি যেই লেখাটা দেখাইতে চাই, সেই লেখাটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুরু করতে হবে। এখন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি যে লেখাটা দেখাবো সেই লেখাটা দেখানোর আগে আমাকে একটা ওই ডাবল কমা, যেটা সেই কমাটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন আমি যে লেখাটা দেখাইতে চাই, দেখেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে উত্তরা ইউনিভার্সিটি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা লাইন লেখা আছে এর মধ্যে উত্তরা ইউনিভার্সিটি লেখাটা একদম মিডিলে আছে, এবং তার নিচে যে লাইনটা আছে সেই লাইনটা একদম মানে মোটামুটি বাম থেকে শুরু হয়েছে। তার মানে কি? আমি বলতে চাচ্ছি এই যে উত্তরা ইউনিভার্সিটি লেখাটা এখান থেকে শুরু হয়েছে, আর হ্যালো ক্লাস লেখাটা এখান থেকে শুরু হয়েছে। তার মানে কি? এই দুইটা একই হাইট থেকে বা একই জায়গা থেকে শুরু হয় নাই, উত্তরা ইউনিভার্সিটির লেখাটা কিছুটা ডান দিক থেকে শুরু হয়েছে। তো যদি আমি এরকম করতে চাই যে আমার লেখাটা আমি একটু ডান দিকে সরাই দিতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করি, সেটা হলো স্ল্যাশ টি। এই স্ল্যাশ টি ফাংশনটা ইউজ করলে আমার লেখাটা, এটা মোটামুটি আপনি মনে করেন স্পেসের মতো, স্ল্যাশ টি দিলে এই লেখাটা এক স্পেস ডান দিকে সরে যাবে। আমি যতগুলা টি দিব লেখা তত ডান দিকে সরতে থাকবে। সো মোটামুটি আমি যেহেতু উত্তর ইউনিভার্সিটির লেখাটা মাঝের দিকে আছে, আমি একটা টি দিলাম, দিয়ে স্ল্যাশ টি দেওয়ার পরে কি করতে হবে? এই স্ল্যাশ টি এই ফাংশনটাকে স্ল্যাশ টি ফাংশনটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদের আরো একটা স্ল্যাশ দিতে হবে। এখন আমি যেই লেখাটা লিখতে চাই সেই লেখাটা শুরু করব। দেখেন আমার লেখাতে কি আছে? লেখাতে আছে উত্তরা ইউনিভার্সিটি, তার প্রথমে কিন্তু আরো একটা ইনভার্টেড কমা আছে। আমি প্রথমে যে ইনভার্টেড কমাটা দিছি, এই ইনভার্টেড কমা কিন্তু ওই উত্তরা ইউনিভার্সিটি লেখার ইনভার্টেড কমা না, এটা আমার সি প্রোগ্রামিং এর ফাংশনেই আছে। সি প্রোগ্রামিং আমাকে বলে দিছে প্রিন্ট ফাংশন বা স্ক্যান ফাংশন দিলে আমাকে ব্র্যাকেটের মধ্যে প্রথমে একটা ইনভার্টেড কমা ইনপুট দিতে হবে। তো আমি যদি আবার উত্তরা ইউনিভার্সিটি লেখার সাথেও আবার আরেকটা ইনভার্টেড কমা দেখাইতে চাই, তাহলে এখানে আমাদের আরো একটা ইনভার্টেড কমা ইনপুট দিতে হবে। এবার আমি লিখবো উত্তরা ইউনিভার্সিটি। দেখুন উত্তরা ইউনিভার্সিটি লেখার পরে আমি আবার ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। এখানে আমার মানে যেরকম আমি দেখাইতে চাই ইনভার্টেড কমা দেওয়া আছে, ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। এরপরে কি করব? এরপরে আমি
একটা এন ফাংশন ইনপুট দেবো, স্ল্যাশ এন ফাংশন। এখন স্ল্যাশ এন ফাংশনের কাজ কি, এটা আমি গতদিন বলছিলাম যদি কারোর মনে থাকে। এই স্ল্যাশ এন ফাংশন লাইন ব্রেক বোঝায়। এই যে উত্তরা ইউনিভার্সিটি লেখাটা লিখলাম, স্ল্যাশ এন ফাংশন দিলে এই লাইনের সাথে আর অন্য কিছু ইনপুট দেখাবে না। এখন এটা যদি আমি না দেই তাহলে প্রোগ্রামটা বুঝতে পারে না যে আমার এই লাইনটা শেষ হয়ে গেছে কিনা। তাই যদি কখনো আমরা লাইন শেষ করতে চাই সেক্ষেত্রে স্ল্যাশ এন এই ফাংশনটা দিতে হবে। তো স্ল্যাশ এন ফাংশনটা দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ করব। ইনভার্টেড কমাটা ক্লোজ করার পরে আমরা লাইন যেহেতু ক্লোজ করতেছি শেষে একবার একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে কি আমাদের প্রথম লাইনটা আমরা লিখে ফেললাম, প্রথম লাইন যেটা সেটা লিখে ফেললাম। এরপরে আমাদের যে দ্বিতীয় লাইন যেটা আছে যে হ্যালো ক্লাস অফ সি 2014 ওয়েলকাম টু ইউ ইউ, এই লেখাটা যদি লিখতে চাই তাহলে কি করব, এটাও যেহেতু কোনো ইনপুটের কিছু নাই শুধুমাত্র একটা লেখা দেখাইতে চাচ্ছি, তাহলে আবারও আরেকটা প্রিন্ট ফাংশন, সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে ইনভার্টেড কমা। এখন দেখেন এই লেখাটা কিন্তু একদম বাম থেকেই শুরু হয়েছে, এই লেখাটাতে কিন্তু কোনো স্পেস নাই। আমার যে হ্যালো ক্লাস লেখাটা এটা কিন্তু বাম থেকেই শুরু হয়েছে, এটাতে কোনো স্পেস নাই। এই যে যদি আমরা আউটপুট দেখার চেষ্টা করি, দেখেন উত্তর ইউনিভার্সিটির লেখাটা একটু ডান দিক থেকে শুরু হয়েছে, কারণ কি এখানে আমি একটা টি ফাংশন দিছিলাম। কিন্তু হ্যালো ক্লাস লেখাটা একদম বাম দিক থেকেই শুরু হয়েছে, কারণ এখানে আমি কোনো টি ফাংশন দিব না। টি ফাংশন যদি না দেই তাহলে কি, তাহলে জাস্ট যে লেখাটা আছে সেই লেখাটা আমি লিখে ফেলি হ্যালো ক্লাস অফ সিই, আমরা লিখি 2024 লিখি। এরপরে কি ছিল, এরপরে দুইটা এক্সক্লেমেটরি চিহ্ন ছিল, সেটা যদি আমি লিখে ফেলি। এরপরে ছিল ওয়েলকাম টু ইউ ইউ। ওয়েলকাম টু ইউ ইউ। এরপরে আমাদের দেখেন কি লিখতে হবে, এরপরে আমাদের এখানে ছিল একটা ফুল স্টপ। তো ফুল স্টপ যেহেতু ছিল, ফুল স্টপ আমাকে দিয়ে দিতে হবে, ফাংশনটা নিজে নিজে কিছুই নিবে না। এখন আমি লাইনটা শেষ করতে চাই, লাইন ব্রেক করতে হলে স্ল্যাশ এন দিলাম, আমার লাইনটা শেষ হয়ে গেল, লাইনটা শেষ হয়ে গেল। এখন আমি কি করব, এখন যেহেতু এই 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 আমার এই লাইনটাও লেখা শেষ, এই লাইনটা আমি ক্লোজ করব, একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে দেখেন আমার যেই দুইটা জিনিস লেখার কথা, যে দুইটা লাইন লেখার আমার উদ্দেশ্য, সেই দুইটা লাইন আমার লেখা হয়ে গেছে। উত্তর ইউনিভার্সিটি হ্যালো ক্লাস অফ সি 2024 ওয়েলকাম টু ইউ। এখন আমি কি করবো, আমার ফাংশনটা শেষ করব। ফাংশনটা শেষ করার জন্য কি লিখতে হবে, রিটার্ন জিরো। রিটার্ন জিরো, এটা আমার ফাংশন শেষ বুঝাবে। যেহেতু আমার এই লাইনটাও লেখা আছে, আমি বলছিলাম সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইন শেষ করতে হলে একটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দ্বারাই সে বুঝবে এই লাইনটা শেষ হলো। তাহলে দেখেন আমার যেটা উদ্দেশ্য, আমি যে প্রোগ্রামটা লিখতে চাচ্ছি সেই প্রোগ্রামটা আমার লেখা শেষ। এখন এখানে একটা জিনিস আমি মানে আগের থেকে একটা জিনিস আর কি সরাই রাখছি, একটা স্ল্যাশ আমি দেই নাই। আমি আগে প্রোগ্রামটা রান করতে চেষ্টা করি। দেখেন আমি আমার প্রোগ্রাম, আমার যেটা আমার মানে আউটপুট পাওয়ার ইচ্ছা সেই জিনিসটা আমি অলরেডি লিখে ফেলছি। এখন আমি কি করব, এখন আমি এটাকে রান করানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে গতদিন দেখাইছিলাম, প্রথমে আমাদের এই প্রোগ্রামটা বিল্ড করতে হবে। এই যে আমাদের টাস্ক বারে এখানে বিল্ড অপশন আছে, বিল্ড অপশনে গিয়ে আমি প্রথমে কি করব, প্রথমে আছে বিল্ড। তো আমি ফার্স্টে আমি এটা বিল্ড করে নিব। বিল্ড করে নিলে দেখেন আমাদের একটা 4 নাম্বার লাইন যেটা, সেই 4 নাম্বার লাইনে একটা রেড কালার দেখাইতেছে, বাকিগুলোতে সবুজ কালার দেখাইতেছে, 4 নাম্বার লাইনটাতে এখানে একটা রেড কালার দেখাইতেছে। এটা দ্বারা বোঝায় আমার এই লাইনটাতে একটা ভুল আছে, একটা মিস্টেক আছে। এজন্য আমি ইচ্ছা করে একটা স্ল্যাশ দেই নাই, যাতে আমাদের এখানে এই রেড কালারটা আসে এবং এই লাইনটা যে ভুল হয়েছে সেই জিনিসটা আমরা দেখতে পারি। তো আপনাদের প্রোগ্রামটা লেখার পরে এই বিল্ড অপশনটাই বলে দিবে, ডিবাগিং করে বলে দিবে যে আমাদের প্রোগ্রামের কোন লাইনে ভুল আছে, সেখান থেকে আমরা ম্যানুয়ালি সেই জিনিসটা সলভ করতে পারবো। এখন ভুলটা কোথায় আমি দেখাই, দেখেন আমরা যখন প্রিন্ট ফাংশনে গেলাম, আমরা কি বলছিলাম, এখানে স্ল্যাশ টি, এই স্ল্যাশ টি ফাংশনটা দিছিলাম কি কারণে, এটা দিছিলাম যাতে লেখাটা এক স্পেস ডান দিকে সরে যায়। এখন স্ল্যাশ টি ফাংশনের দেওয়ার পরে আমি কি করছিলাম, উত্তরা ইউনিভার্সিটির লেখাটা এটা নতুন আরেকটা স্ল্যাশ ফাংশনের মাধ্যমে শুরু করছিলাম। কিন্তু দেখেন এই পাশে আমি কি করছি, এখানে একটা স্ল্যাশ এন ফাংশন দিয়েছি, কিন্তু এই যে এই টি এর পরে যে আমি একটা স্ল্যাশ দিছিলাম, এই স্ল্যাশটা কিন্তু ডান দিকে আমি আর শেষ করি নাই। এটা আমাকে শেষ করতে হবে, যেটা আমি শেষ করি নাই। এই কারণে এই লাইনে আমার একটা ভুল দেখাচ্ছে, লাইনটা লাল হয়ে আছে। তাহলে দেখেন এই স্ল্যাশটা যদি এবার আমি শেষ করি, এবার যদি আমি শেষ করে তারপরে আমি আবার বিল্ডে যাই,
এবার বিল্ড করি, দেখেন এবার আর ওই লাল চিহ্নটা দেখাচ্ছে না। তার মানে কি, এবার সে বোঝাচ্ছে আমার প্রোগ্রামটা এখন ঠিক আছে, এখন আমি প্রোগ্রামটা রান করাইতে পারবো। এখন দেখেন আমি আবার বিল্ড অপশনে যাব, বিল্ড অপশনে গিয়ে যেখানে রান অপশন আছে, এই রান অপশনে দিলে অটোমেটিক্যালি সে আমি যে প্রোগ্রামটা লিখলাম সে প্রোগ্রামিংটার আউটপুট কি সেই জিনিসটা দেখাই দিই। সো আমাদের উদ্দেশ্যই ছিল এই জিনিসটা লেখা, যে উত্তরা ইউনিভার্সিটি হ্যালো ক্লাস অফ সি 2014 ওয়েলকাম টু ইউ লেখাটা, এই লেখাটা আমরা এখানে আউটপুটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামটা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন, বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে যে এটা আমি কেন দিলাম? স্যার প্রিন্ট ফাংশনটা যেটা হ্যালো লিখলেন না, ওটা একটু স্যার বুঝে দিলে ভালো হয়। একটু প্রিন্ট ফাংশন এই যে এই লাইনটা প্রথম দ্বিতীয়টা লাইনটা। স্যার, দ্বিতীয়টা স্যার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। দেখেন আমার উদ্দেশ্যটা কি, আমার প্রশ্ন কি বলতেছে, আমার উদ্দেশ্যটা হলো আমি এই যে দুইটা লাইন, এই দুইটা স্যার লাইনে। সাউন্ডটা মনে হয় একটু কম আসছে নাকি স্যার? আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা দেখেন আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হলো এই দুইটা লাইন আমি আমার প্রোগ্রামিং এর মাধ্যমে বের করবো, আউটপুট হিসেবে এই দুইটা লাইন দেখাবো। তা আমি তাহলে প্রথমে কি করতে হবে, আমি যেহেতু এখানে শুধুমাত্র আমার লেখা দুইটা স্ক্রিনে দেখাইতে হবে, এখানে কোনো ইনপুট আউটপুটের কোনো বিষয় নাই, তাহলে কি এখানে জাস্ট আমার প্রিন্ট ফাংশন দিলেই হচ্ছে। কারণ প্রিন্ট ফাংশনের কাজই হলো স্ক্রিনে একটা লেখা দেখানো, আমি বলছিলাম আপনাদের ক্লাসে। এখন প্রথম লাইনটাতে কি করছি, প্রথম লাইনটাতে কিছুই না, শুধুমাত্র উত্তরা ইউনিভার্সিটির লেখাটা আমি একটু ডান দিকে দেখাইতে চাচ্ছি, তাই একটা এখানে স্ল্যাশ টি ফাংশন নিয়ে আসছি। আর এই শেষে অবশ্যই স্ল্যাশ এন দিতে হবে, কারণ কি এটা বোঝায় লাইন ব্রেক। এখন দ্বিতীয় আপনার যে লাইনটা বোঝেন নাই সেটাতে আসেন। দ্বিতীয় লাইনটাতে দেখেন হ্যালো ক্লাস অফ সি 2024। এখন আপনার প্রশ্ন হতে পারে এখানে আমি স্ল্যাশ টি ফাংশনটা কেন দিলাম না। এখন জি সেটার, স্যার। হ্যাঁ সেটা দেখেন, আমি এই যে আমার প্রবলেমটাতে দেখেন, দেখেন এই যে উত্তরা ইউনিভার্সিটির লেখাটা, এটা শুরু হয়েছে কোথা থেকে, এইখান থেকে। আর হ্যালো ক্লাস লেখাটা শুরু হয়েছে এইখান থেকে। এখন দুইটা কি সেম জায়গা থেকে শুরু হয়েছে বলেন তো? এটা না শুরু, স্যার, আলাদা জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ আলাদা জায়গা থেকে শুরু হয়েছে। দেখেন হ্যালো ক্লাসটা শুরু হয়েছে বাম, মানে কিছুটা উত্তরা ইউনিভার্সিটির লেখার মানে থেকে বাম দিক থেকে। মানে আমি যদি মনে করেন একটা পেজ চিন্তা করি, আমি আপনার আউটপুট দেখাই, এই যে আউটপুট দেখেন, এটা মনে করেন আপনার একটা A4 সাইজের পেজ। A4 সাইজের পেজের এই হ্যালো ক্লাস লেখাটা শুরু হয়েছে একদম বাম দিকের কোণা থেকে। এখানে কোনো পেজের সাথে কোনো মার্জিন বা কোনো স্পেস কিছু নাই। কিন্তু উত্তরা ইউনিভার্সিটি লেখা যেটা, সেটা দেখেন একটা নির্দিষ্ট স্পেসের পরের থেকে শুরু হয়েছে। এটা কিন্তু একদম লাইনের সাথে থেকে শুরু হয় নাই। তো যদি আমাদের এরকম উদ্দেশ্য হয় যে আমি লাইনটাকে একবারে একবারে মানে বাম দিকের একদম শুরু থেকে শুরু করব না, আমি একটু দূর থেকে শুরু করব, আমি একটা স্পেস দিতে চাই, আমি একটু মাঝখান থেকে বা একটু দূরের থেকে শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই স্ল্যাশ টি এই ফাংশনটা ইউজ করি। তো আমার প্রবলেম বলছে হ্যালো ক্লাস লেখার ক্ষেত্রে আমি একদম বাম দিক থেকে শুরু করব, এখানে আমার কোনো স্পেস দরকার নাই। যেহেতু কোনো স্পেস দরকার নাই, সেজন্য আমি এখানে স্ল্যাশ টি ফাংশনটা অ্যাড করি নাই। কিন্তু তো স্যার তাহলে ক্লাসটি দিলে স্যার, তাহলে আমরা উত্তর ইউনিভার্সিটি বা একটা স্পেস হয়ে যাবে, তাই না স্যার? আমি বুঝি না, আর একটু বলা। স্যার স্ল্যাশ টি দিলাম না আমরা, ওইটা দেওয়ার অর্থ হ্যাঁ হলো যে স্যার আমরা স্পেসটা দিচ্ছি, এই কারণে তো আমাদের ওইটা হ্যাঁ মানে হ্যাঁ উত্তর হ্যাঁ ইউনিভার্সিটিটা, হ্যাঁ। একটু দূরে চলে যাচ্ছে, মানে স্ল্যাশ টি এর মানে হ্যাঁ হলো হ্যাঁ। স্পেস, এটার মানে হলো স্পেস। জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলুন স্যার। আর কারোর কোনো অসুবিধা আছে এই প্রবলেমটা বুঝতে বা এই ফাংশনটা এটা এই প্রোগ্রামিং এর উপরে? আর একটা বিষয় স্যার, ওইখানে যে যে হ্যাশ দিয়ে মানে কি কই, এটা স্ল্যাশ এন যে দিচ্ছি না, ওটা ফাংশনটা শেষ করার জন্য, তাই না স্যার? তারপর হ্যাঁ সেমিকোলন দিয়ে নিচে হ্যাঁ দ্বিতীয় তিনটা। লাইনটা শেষ করার জন্য আমরা স্ল্যাশ এন দেই, যাতে এই লাইনটা শেষ বোঝায়। আর এই আপনার সি প্রোগ্রামিং এর ফাংশনই এটা, যে প্রত্যেকটা লাইন শেষ করার পরে এই সেমিকোলনটা দিতেই হবে। এটা না দিলে সে মানে প্রোগ্রামটা নিতে পারবে না। এটা তার মানে মেন স্ট্রাকচার। হালকা দিয়ে সেমিকোলন, হ্যাঁ। আচ্ছা এটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা আছে? স্যার সেকেন্ড ব্র্যাকেটে কেন দিচ্ছি স্যার এখানে স্যার? ইনপুট মেইন দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি উপর আর নিচে। সেকেন্ড ব্র্যাকেটটা বোঝায় যে এইখান থেকে ফাংশন শুরু হলো এবং শেষের সেকেন্ড ব্র্যাকেটটা বোঝায় এখানে ফাংশন শেষ। এরপরে যা কিছু লেখা হবে সেটা এই ফাংশনের মধ্যে আসবে না, এই জিনিসটা বোঝায়। মানে যা কিছু লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের হ্যাঁ সবকিছু লিখতে হবে, আর বাইরে সবকিছু, লেখা যাবে না। সবকিছু লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আচ্ছা দেখেন এটা যদি আপনারা বুঝে থাকেন, এরপরে আমরা একটু একটু মনে করেন লজিক্যাল একটা প্রোগ্রাম করি। এটা তো কিছুই ছিল না, এটা জাস্ট একটা যে লেখা আমি শো করাবো স্ক্রিনে, এরকম কিছু একটা করছি।
এখন আমরা 2 নম্বর প্রোগ্রামটা করি। এটা একটা মজার প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে কি বলা আছে দেখেন। এই প্রোগ্রামটাতে বলতেছে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে, যেই প্রোগ্রামটা দুইটা সংখ্যার যোগফল বের করবে। মানে আপনি একটা প্রোগ্রাম লিখবেন, লেখার পরে ইনপুট হিসাবে যে কোনো দুইটা সংখ্যা দিলে সেই দুইটা সংখ্যার সে যোগফল বের করে দিবে। আমরা এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম লেখা শিখি। দেখেন খুবই সিম্পল সহজ প্রোগ্রাম। দেখেন আমাদের হেডার সেকশন, ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হেডার সেকশন। আমরা আগে থেকেই জানি হেডার সেকশন হবে ইনক্লুড, তারপরে আপনার এই চিহ্নটা, এরপরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। হেডার সেকশনটা লিখে ফেললাম, এরপরে আমাদের লিখতে হবে মেইন ফাংশনটা। মেইন ফাংশনটার পরে আমরা প্রোগ্রামটা শুরু করব। এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বুঝলাম যে প্রোগ্রামটা শুরু হলো। দেখেন এবার আমাদের উদ্দেশ্যটা কি? এবার আমাদের উদ্দেশ্যটা হলো আমি আমার প্রোগ্রামিং এ যে কোনো দুইটা সংখ্যা যোগ করব, যে কোনো দুইটা সংখ্যা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পরে আমার আউটপুটটা ওই দুইটা সংখ্যা যোগ করে আমার আউটপুট দেখাবে। তার মানে কি এখানে আমি আমি কিন্তু বলে দেই না যে ধরেন 5 আর 5 যোগ করব, এরকম কিছু ফিক্সড কোনো ভ্যালু বলে দেই নাই। আমি বলছি আমার ইচ্ছা মতো আমি যে কোনো দুইটা সংখ্যা যোগ করব এবং আউটপুটে সেই দুইটা সংখ্যার যোগফল দেখাবে। তার মানে কি এখানে আমার কিন্তু ভ্যারিয়েবল আছে। কারণ আমি মনে করেন একবার সংখ্যাটা আমি 10 লিখতে পারি, আমার একবার 20 লিখতে পারি, 30 লিখতে পারি। এটা আমার ইচ্ছার উপরে, আমি যে কোনো সংখ্যা লিখতে পারি, মনে করেন 1 লাখ 2 লাখ যা খুশি তাই লিখতে পারি। তাহলে কি এখানে আমার ভ্যারিয়েবল ইনপুট দিতে হবে, যেহেতু আমার সংখ্যাটা বারবার চেঞ্জ হইতে পারে। এরকম যদি ভ্যারিয়েবল ইনপুট দিতে হয় তাহলে আমরা আপনার ওই যে প্রোগ্রামিং এর স্ট্রাকচারের মধ্যে পড়ছিলাম যে আমাকে প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, আমাদের ভ্যারিয়েবলটা ঘোষণা করতে হবে যে আমরা কোনটা দ্বারা কোন ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। তো প্রথমে আমি ধরেন সে ভ্যারিয়েবলগুলো লিখে নিলাম। আমি প্রথম সংখ্যা, যেটা প্রথম সংখ্যাটাকে এ দ্বারা প্রকাশ করব। আপনি চাইলে এ বি সি ডি যা খুশি তাই দ্বারা প্রকাশ করতে পারেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় সংখ্যাটাকে বি দ্বারা প্রকাশ করব এবং এদের যে যোগফল সেই যোগফলটাকে সামেশন বা সাম, সংক্ষেপে সাম দ্বারা প্রকাশ করব। আমি এই লাইনে কি করলাম, এই লাইনে আমি শুধুমাত্র ভ্যারিয়েবল, যে তিনটা ভ্যারিয়েবল আমার প্রোগ্রামের মধ্যে আসবে, তিনটা ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম যে এই তিনটা জিনিস ভ্যারিয়েবল, এই তিনটার ভ্যালু বারবার চেঞ্জ হইতে পারে। তো সি প্রোগ্রামিং বলতেছে যখন আমি লাইন শেষ করব তখন আমাকে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে আমি পরের লাইনে গেলাম। এখন আমি যে এই প্রথমে এ বি আর সাম তিনটা ভ্যারিয়েবল নিলাম, এখন স্ক্রিনে যখন আমি এর ভ্যালুটা মানে ইনপুট দিব তখন আমি কি লেখা দেখাইতে চাই সেই জিনিসটা আমাকে এখন ডিক্লেয়ার করতে হবে, বা এখন আমাকে লিখতে হবে যে আমি এ মানে কি বোঝাচ্ছি। তো সেই জিনিসটা যদি আমি লিখি তাহলে যেহেতু আমি স্ক্রিনে এটা দেখাইতে চাবো তাহলে এখানে আমাকে প্রিন্ট ফাংশন দিতে হবে। প্রিন্ট ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমি বলেই নিছি প্রিন্ট ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে একটা ইনভার্টেড কমা দিতে হবে এবং এর মধ্যে আমাদের কমান্ডটা লিখতে হবে। এর মধ্যে আমরা যে লেখাটা দেখাইতে চাই সেই লেখাটা দেখাবো। তো প্রথমে আমরা বলেন। স্যার যেটা যোগফলটা আমরা সেটা ওখানে লিখবো। না, যোগফলটা এখনই নিয়ে আসবো না, আমরা তো এখনো যোগ করি নাই, আমরা তো জাস্ট শুধুমাত্র তিনটা ভ্যারিয়েবল ইনপুট দিছি। এখনো কোন ভ্যারিয়েবল দ্বারা কি বোঝায় সেই জিনিসগুলো আগে লিখতে হবে, তারপরে আমরা যোগফলের জন্য একটা প্রোগ্রাম লিখে প্রোগ্রামটা শেষ ওকে করে স্যার। দিই। তাহলে দেখুন প্রথমে আমি এ যখন ইনপুট দিব তখন আমি লিখে নিতে চাই যে ইন্টার এ নাম্বার, মানে একটা সংখ্যা প্রবেশ করুন। আপনার এই লেখাটার মাধ্যমে বোঝাবে আপনি একটা স্ক্রিনে এবার একটা সংখ্যা প্রবেশ করান, ইন্টার এ নাম্বার। এখন দেখেন এই লাইনটা শেষ হলো। এই লাইনটা শেষ হওয়ার পরে আমি কি করব, অবশ্যই সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পরে আমি প্রথমে ইনপুট কি দিচ্ছি, আমি প্রথমে একটা সংখ্যা ইনপুট দেব। এই সংখ্যাটা কি, সংখ্যাটা আমি এ দ্বারা প্রকাশ করতেছি। এখন আমি আপনাদের বলছিলাম, ক্লাসে বলছিলাম, যখনই আমরা কোনো ভ্যারিয়েবল ইনপুট দিব, ভ্যারিয়েবল ইনপুট দিতে হয় স্ক্যান ফাংশনের মাধ্যমে, স্ক্যান এফ বা স্ক্যান ফাংশনের মাধ্যমে। এখন স্ক্যান ফাংশনের মাধ্যমে আবার স্ক্যান ফাংশন লেখার পরে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে সংখ্যাটা বা আমরা যে ভ্যারিয়েবলটা ইনপুট দিব, চলকটা যে ইনপুট দিব সেটা কি ধরনের সংখ্যা, সেটা কি পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা।
যদি দশমিক সংখ্যা হয়, দশমিক সংখ্যা মনে করেন এই যে 5, 10, 15 মানে যেগুলোর সাথে সরি যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা যেমন 5, 10, 15 যেগুলোর সাথে কোনো দশমিক নাই, সেই ক্ষেত্রে আমাদের ইনপুট দেওয়ার সিস্টেমটা হলো পার্সেন্ট ডি। ডি মানে হলো ডেসিমাল, মানে এখানে এটা বোঝায় যে এটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। যদি এখানে দশমিক সংখ্যা আমি ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো পার্সেন্ট এফ মানে ফ্র্যাকশন। যদি ডি বোঝায় তাহলে সে প্রোগ্রামটা বুঝবে যে এখানে আমি পূর্ণ সংখ্যা যোগ করব। যদি এফ বসায় তাহলে প্রোগ্রামটা বুঝবে এখানে আমি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা বসাবো। তো পার্সেন্ট ডিটা দিলাম। পার্সেন্ট ডিটা দেওয়ার পরে দেখেন ইনভার্টেড কমার মধ্যে আমাকে পার্সেন্ট ডিটা রাখতে হবে, কারণ এটা আমাকে বোঝাইতে হবে যে এটা পূর্ণ সংখ্যা বা ডেসিমাল সংখ্যা। এখন এরপরে একটা কমা দিতে হবে, এটা আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারের অংশ, যে যখন আমি ডেসিমালটা ডিক্লেয়ার করলাম এরপরে কমা দিয়ে তারপরে আমাকে বোঝাইতে হবে এই ডেসিমালটা কার জন্য। দেখেন এই ডেসিমালটা প্রথম যে ডেসিমালটা নিলাম প্রথম সংখ্যাটা অবশ্যই এর জন্য। তো এর ক্ষেত্রে আমরা কি করব, পার্সেন্ট দেওয়ার পরে একটা এন্ড এ, এন্ড এ, এটা দ্বারা বুঝলো, এবার আমার ফাংশনটা বুঝলো যে আমি যে ডেসিমাল বা দশমিক সংখ্যাটা নিব সেটা এর জন্য, প্রথমে যে আমরা ভ্যারিয়েবল দিয়েছিলাম এটা এর জন্য নিবে। তো এই লাইনটা শেষ হলো, গতানুগতিক ভাবে আমাদের এখানেও একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে আমরা পরের লাইনে আসলাম। তাহলে এর জন্য আমি অলরেডি ডিক্লেয়ার করে দিছি যে এর জন্য সে প্রথমে দেখাবে ইন্টারের নাম্বার, তারপরে সে আমরা এর যে কোনো একটা ভ্যালু ইনপুট দিলে সে একটা দশমিক সরি সে একটা পূর্ণ সংখ্যা ভ্যালু সে নিয়ে নিবে অটোমেটিক্যালি। আমরা প্রোগ্রামটা লেখার পরে দেখবো এই জিনিসটা মজাদার। এরপরে দেখেন আমরা বি এর জন্য আরেকটা প্রিন্ট ফাংশন লিখবো, যে বি যখন আমরা ইনপুট দিতে চাই তখন আমার স্ক্রিনে কি লেখা আমি দেখাইতে চাই এমন একটা প্রোগ্রাম বা এমন একটা লেখা আমরা ইনপুট দিব। তো যেহেতু এখানে স্ক্রিনে দেখাইতে চাই তাহলে আবার আরেকটা প্রিন্ট ফাংশন আসবে। প্রিন্ট ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে ইনভার্টেড কমার মধ্যে আমাদের কমান্ডটা লিখতে হবে। এখন মনে করেন প্রথমে আমরা লিখে দিছি ইন্টার এ নাম্বার মানে একটা সংখ্যা প্রকাশ করান, এখন আপনি আরো একটা সংখ্যা প্রকাশ করতে চান তাহলে লিখলাম ইন্টার আনাদার নাম্বার। ইন্টার আনাদার নাম্বার মানে বোঝাবে এখানে আরো একটা সংখ্যা মানে ইনপুট দিতে বলতেছে। তিনটার আনাদার নাম্বার বলে আমি প্রোগ্রামটা সেমিকোলন দিয়ে এই লাইনটা শেষ করলাম। এরপরে কি, এরপরে আবার এই নাম্বারটা ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমরা কি ইউজ করব, স্ক্যান ফাংশন। আগে যা করছেন হুবহু সেম, স্ক্যান ফাংশন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, এর মধ্যে আবার বি, যেহেতু আমরা এ সংখ্যাটা ডেসিমালে ইনপুট দিছি বি সংখ্যাটাও আমরা ডেসিমালে ইনপুট দেই। ডেসিমালে ইনপুট বলেন স্যার ওই যে স্ক্যান ফাংশন এখানে আমরা প্রিন্ট ফাংশন দিয়ে দিছি না স্যার, ইন্টার এ নাম্বার, হ্যাঁ এ ও বি দিলে স্যার, এ এন্ড বি দিলে স্যার দুটোর সাথে হয়ে যায় না স্যার? দুইটার সাথে হয়, কিন্তু এখানে অসুবিধাটা কোথায় হয় এটা বলবো। এটা আপনার একসাথে কিভাবে দুইটা বা তিনটা সংখ্যার ইনপুট দিতে হয় সেটা আমাদের সামনে যে সমস্ত প্রোগ্রাম আছে সেখানে আমরা দেখবো যে একবারে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা ইনপুট দিতে হয়, দেওয়া যায়। কিন্তু এখানে আমি আপনাদের একদম প্রাইমারি লেভেলে শিখাইতেছি তো একদম প্রথম থেকে, এজন্য ফার্স্টে আমি ওই ঝামেলার মধ্যে যাচ্ছি না। কেন যাচ্ছি না দেখেন, আমরা যেহেতু এখানে একটা একটা করে লিখে নিয়েছি, প্রথম লাইনে লিখে নিয়েছি ইন্টার এ নাম্বার, তার মানে এখানে একটা সংখ্যা ইনপুট দেওয়া যাবে। এখন আপনি যদি স্ক্যান ফাংশনের এখানে এই এর পরে এন্ড দিয়ে বি বা এন্ড দিয়ে সি লিখে ফেলেন তাহলে সে আর একটা সংখ্যা নেবে না, সে একাধিক সংখ্যা নেবে। বুঝতে পারছেন? আমরা ওই আপনি যেটা বললেন ওটা করব যখন একটু বড় প্রোগ্রাম হবে তখন আমরা একবারে দুই তিনটা ইনপুট দিব। ওকে স্যার। আচ্ছা তাহলে দেখেন এখন বি সংখ্যাটা আমরা দশমিক ইনপুট দিতে চাই তাহলে কি করব, পার্সেন্ট ডি তারপরে ইনভার্টেড কমাটা দিয়ে পার্সেন্ট ডি ক্লোজ করে দিব, কমা আগে এ ইনপুট দিছি এবার বি ইনপুট দিব, বি। সরি এন্ড বি দেওয়ার পর আমার এই ইনপুটটা শেষ হয়ে গেল। ইনপুটটা আমি লিখে ফিনিশ করে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে দেখেন আমার যে দুইটা ভ্যারিয়েবল ছিল, দুইটা সংখ্যা আমি নিলাম, সেই দুইটা সংখ্যা আমার অলরেডি ইনপুট হয়ে গেল। এখন ইনপুট হওয়ার পরে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হলো এই দুইটা সংখ্যা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য মানে ফর্মুলাটা কি, দুইটা সংখ্যা যোগ করার ফর্মুলাটা হলো সাম ইকুয়াল টু সাম, জাস্ট সাম লিখে ফেলার পরে ইকুয়াল টু চিহ্ন কি, ইকুয়াল টু চিহ্ন দিয়ে দুইটা সংখ্যা যোগ করার মানে কি বা ফর্মুলাটা কি, জাস্ট এ প্লাস বি, এতটুকুই। সাম ইকুয়াল টু এ প্লাস বি মানে যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা।
আবার যেহেতু এই লাইনটা শেষ হয়ে গেল, প্রত্যেকটা লাইন শেষ অবশ্যই আমাকে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে দেখুন এই লাইনটার মাধ্যমে সাম a প্লাস b, এই লাইনটার মাধ্যমে অটোমেটিক্যালি আমার প্রোগ্রামটা অটোমেটিক্যালি সেই সংখ্যা দুইটা যোগ করলো। এখন যোগ করে তো আমাকে স্ক্রিনে দেখাইতে হবে, শুধু যোগ করলে তো হবে না, আমাকে তো স্ক্রিনে লেখাটা দেখাইতে হবে। তো স্ক্রিনে লেখাটা দেখানোর জন্য আমার কি লাগবে, স্ক্রিনে প্রিন্ট ফাংশন। যখনই লেখা দেখাইতে হবে তখন আমার প্রিন্ট ফাংশন লাগবে। তো প্রিন্ট ফাংশন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমা দিলাম। এবার আমি স্ক্রিনে লেখাটা কি দেখাবো, লেখাটা দেখাইলাম, মনে করেন লেখাটা দেখাবো হলো সাম ইজ, তারপর একটা কলন দিলাম। এই লেখাটার মাধ্যমে যোগফলটা কত সে লেখাটা, মানে জাস্ট এই লেখাটার পাশেই যোগফলটা কত সেটা সে স্ক্রিনে দেখাবে। তো আমরা যদি এখানে সাম ইজ দিয়ে এটা শেষ করতে পারি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এটা এই ফাংশনের ক্ষেত্রে না লিখলেও চলবে, তারপর আমি একটু শেখাই দিই। দেখেন আমরা যখন ইনপুট এ আর বি এই দুইটা যখন ইনপুট দিছি, দুইটার ক্ষেত্রে কিন্তু % ডি ইউজ করছি। তার মানে কি, তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা ডেসিমাল বা পূর্ণ সংখ্যা ইউজ করতেছি। তাহলে সাম যেটা আসবে, যোগফল যেটা আসবে, সেটা অবশ্যই পূর্ণ সংখ্যায় আসবে। কারণ 5 আর 10 এই দুইটা যোগ করলে তো অবশ্যই 15 হবে। এখানে তো 15 পয়েন্ট সামথিং বা ভগ্নাংশ আসার কোনো সম্ভাবনা এখানে নেই। কিন্তু যদি এমন হয় যে দুইটা ফাংশনের মধ্যে, দুইটা ইনপুটের মধ্যে একটা ডেসিমাল বা একটা পূর্ণ সংখ্যা আসছে আর একটা আসছে ভগ্নাংশ সংখ্যা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামটা বা সাম লেখার ক্ষেত্রে এখানে একটা সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে সেটা সে বুঝতে পারবে না যে এখানে আমি ডেসিমাল ইনপুট দিব নাকি ফ্র্যাকশন ইনপুট দিব। তো সেই ক্ষেত্রে আমাদের সেটা উল্লেখ করে দিতে হয়। সেক্ষেত্রে উল্লেখ করার জন্য ধরেন আমি জাস্ট পূর্ণ সংখ্যাটা পেতে চাই। তো পূর্ণ সংখ্যাটা পাওয়ার জন্য আমি কি করব, %d টা লিখে দিলাম। এখন সে অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে এখানে আমার শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা আসবে। এখন যদি আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে %d টা না দিলেও হবে, সমস্যা হওয়ার কথা না, হবে না। কারণ কি, এখানে আমরা দুইটাই শুধুমাত্র ডেসিমাল সংখ্যা ইউজ করতেছি, এখানে কোনো ফ্র্যাকশন সংখ্যা নেই। এখন এই সাম ইজ %d, এখন এই %d টা সে কোথা থেকে নিবে? %d বললে তো সে একটা এখানে %d তো আরো দুইটা আছে, একটা a আছে একটা b আছে। তাহলে a টা নিবে নাকি b টা নিবে? কিন্তু আমরা এখানে লাগবে কি, এখানে লাগবে যোগফলটা। তাহলে %d এর পরে কমা এ দিয়ে, প্লাস বি। হ্যাঁ কমা দিয়ে a প্লাস b লেখার দরকার নেই। a প্লাস b ইকুয়াল টু তো আমরা সাম লিখে ফেলছি, সাম লিখলেই হবে। a প্লাস b লিখলেও হবে, a প্লাস b লিখলেও হবে, কিন্তু a প্লাস b ইকুয়াল টু তো আমরা অলরেডি সাম লিখছি। তো সেটা আমরা জাস্ট সাম ফাংশনের মাধ্যমেই দেখাই। সাম ফাংশনের মাধ্যমে দেখাই আমার এই লাইনটা শেষ হলো, আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এই এন দেখেন, লাগবে না স্যার এক্ষেত্রে স্যার এন? না এখানে এন্ড লাগবে না, কারণ কি এটা তো প্রিন্ট ফাংশন, এটা তো স্ক্যান ফাংশন না। এন্ড লাগে যখন স্ক্যান ফাংশনে, তখন এন্ডটা লাগে। এটা তো প্রিন্ট ফাংশন, এটা শুধুমাত্র লেখাটা দেখাবে। তাছাড়া এর নিজের কোনো ক্ষমতা নাই, যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো ক্ষমতা নাই বা কোনো ইনপুট নেওয়ার কোনো ক্ষমতা নাই। এ শুধুমাত্র লেখাটা সে দেখাবে, স্ক্রিনে দেখাবে। আচ্ছা তাহলে দেখেন আমার পুরো প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমি প্রোগ্রামটা শেষ করে ফেলতেছি। প্রোগ্রামটা শেষ করার আমার অপশন রিটার্ন 0, রিটার্ন 0 দিয়ে আমি জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিলাম। ব্যাস, আমার প্রোগ্রামটা লেখা শেষ। আমি এখানে কি করছি দেখেন, প্রথমে যেহেতু দুইটা সংখ্যার যোগফল দেখাইতে চাই, তাহলে a আর b দিয়ে দুইটা সংখ্যা ভ্যারিয়েবল, দুইটা চলক সংখ্যা ইনপুট দিছি। এদের যোগফলটাকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি, যোগফলটাকে সাম দ্বারা প্রকাশ করতেছি। এখন প্রথমে একটা প্রিন্ট ফাংশন দিছি, এই প্রিন্ট ফাংশনটা কি একটা নাম্বার অ্যাড করবে। একটু ওয়েট করেন প্লিজ। দেখেন যেটা বলতেছিলাম যে এখানে আমাদের উদ্দেশ্য হলো দুইটা সংখ্যা যোগ করার। তো সেই জন্য আমরা দুইটা সংখ্যা ইনপুট দিছি। এরপরে সেই দুইটা সংখ্যার যোগফলটাকে আমরা সামের মাধ্যমে প্রকাশ করছি। প্রথম প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা শুধুমাত্র একটা সংখ্যাটাকে ইনপুট দেওয়ার জন্য কি লেখাটা দেখাবো সেটার জন্য প্রিন্ট ফাংশন দিছি। স্ক্যান ফাংশনের মাধ্যমে আমরা প্রথম সংখ্যাটা ইনপুট দিছি। পরের প্রিন্ট ফাংশনের মাধ্যমে পরের সংখ্যাটা লেখা উঠানোর জন্য কি লেখা দেখাবো সেটা ইনপুট দিছি। তারপরে আমাদের এই পরের সংখ্যাটা ইনপুট ফাংশন দিছি। এরপরে আমি যে দুইটা সংখ্যা যোগ করতেছি, সেই যোগ করার জন্য আমার যে প্রোগ্রামটা, যে ফর্মুলাটা, সেই সূত্রটা লিখছি। এখন ফাইনালি দুইটা সংখ্যা যোগ করার পরে আমি স্ক্রিনে কি দেখাবো সেটা লেখার জন্য
লাস্টে প্রিন্ট ফাংশনটা লিখছি, লেখার পরে আমি রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে ফেলছি। তো প্রথমে প্রোগ্রামটা বিল্ড করি, দেখি আমার প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। দেখেন আমার প্রোগ্রামে এখানে কোনো লাল দাগ আসে নাই। লাল দাগ আসে নাই মানে কি আমার এই প্রোগ্রামে কোনো ভুল নাই। এখন আমি প্রোগ্রামটা রান করাইতে চাইলে এটা রান হবে। আমি যদি রান করাই, দেখেন এই যে বিল্ড থেকে রান করাই, রান করালে দেখেন প্রথমে আমাকে লেখা দেখাচ্ছে কি, প্রথমে লেখা দেখাচ্ছে ইন্টার এ নাম্বার। এখন আমি যদি প্রোগ্রামে যাই, প্রোগ্রামে দেখেন প্রথমে আমি প্রিন্ট ফাংশনে কি লেখাইছিলাম, ইন্টার এ নাম্বার। তার মানে কি প্রথম প্রিন্ট ফাংশনে আমি যেটা লিখছিলাম সেটা আমাকে এখন আউটপুটে দেখাচ্ছে। তার মানে এ আমাকে বলতেছে আপনি একটা নাম্বার প্রবেশ করান। ধরেন আমি নাম্বার প্রবেশ করালাম 50, প্রবেশ করার পরে ইন্টার টিপ মারতে হবে। ইন্টার টিপ মারলে দেখেন এই পরের প্রিন্ট ফাংশনে আমরা যে লেখাটা লিখছিলাম, পরের প্রিন্ট ফাংশনে লিখছিলাম ইন্টার আনাদার নাম্বার। এখন এই লাইনটা সে দেখাচ্ছে স্ক্রিনে। তো এখানে আমরা আলাদা আরেকটা নাম্বার হিসেবে মনে করেন 100 দিলাম, দিয়ে আমি যদি ইন্টার দেই তাহলে কি করবে, এখন এই যে সাম ইকুয়াল টু a প্লাস b এটার মাধ্যমে সে সংখ্যা দুইটা যোগ করবে। যোগ করার পরে লেখায় কি দেখাবে, এই যে এই প্রিন্ট ফাংশনে আমি যেটা লিখছি সেই হিসেবে সে দেখাবে। প্রিন্ট ফাংশনে আমি লিখছিলাম সাম ইজ, তারপরে কোলন দিছিলাম। এখানে দেখেন এখানেও দেখাচ্ছে সাম ইজ, তারপরে একটা কোলন, এরপরে দুইটা সংখ্যা যোগ করে যত হয় সেই জিনিসটা এখানে দেখাচ্ছে 150। তারপরে যে লেখাগুলো আছে প্রসেস, রিটার্ন, হাবিজাবি, এগুলো শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে এই কম্পিউটারের কতক্ষণ টাইম লাগছে সেই জিনিসটা দেখাচ্ছে। এটা নিয়ে আমাদের মানে কোনো পাওয়ার কিছু নাই, শুধুমাত্র সরানো যায় না এই প্রসেস রিটার্ন এই লেখাটা। হ্যাঁ হ্যাঁ প্রসেস রিটার্ন, তারপর ওই যে কত টাইম লাগলো, আর আচ্ছা যে আচ্ছা, প্লেজ এনি কি টু কন্টিনিউ, এটা হ্যাঁ, এই লেখাটা আপনি একবারে মানে সরাই ফেলতে পারবেন না। আপনার এই লেখাটা তো দরকার নেই। এটা শুধুমাত্র আপনার এই সমস্যাটা হচ্ছে কি, আপনার যদি এখন দেখা যাচ্ছে আমরা তো জাস্ট শুধুমাত্র বেসিক কিছু প্রোগ্রাম করতেছি। এটা যারা মানে অনেক অ্যাডভান্স লেভেলে সিএসসি স্টুডেন্টরা যারা অনেক অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং করে, ওরা অনেক বড় বড় প্রোগ্রামিং করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি পিসিটা বা ল্যাপটপটা যদি একটু মানে হাই ফাংশনিং না হয়, সেক্ষেত্রে এক্সিকিউশন এই টাইমটা অনেক লেগে যায়। আপনার এই টাইমটা যদি দেখায় আপনি আইডিয়া পান যে আমার কত বড় প্রোগ্রাম লিখলে এই টাইমটা কত হইতে পারে। দেখেন আমরা এখানে ছোট প্রোগ্রাম লিখছি 41 সেকেন্ড টাইম লাগছে। এখন ধরেন আমি যদি 2 পেজ বা 3 পেজের একটা বড় প্রোগ্রাম লিখি, তার মধ্যে অনেক ফর্মুলা থাকে, সেক্ষেত্রে এই টাইমটা বেশি হয়। তো এখানে আপনার এটা আর কি যে ইউজার তাকে একটা নির্দেশনা দেয় যে আপনি এত বড় প্রোগ্রাম লিখলে এতক্ষণ টাইম লাগবে। আর এই প্রেস এনি কি টু কন্টিনিউ এই লেখাটা সরানো সম্ভব না, কারণ এই লেখার মাধ্যমে আপনি ধরেন মনে করেন এখন আপনি আবার আপনার প্রোগ্রামে ফেরত যেতে চান, তাহলে কি এখানে আপনার জাস্ট ইন্টার টিপ মারলে সে অটোমেটিক্যালি আবার প্রোগ্রামে ফেরত চলে আসবে। ওই লেখাটা নিয়ে আসলে আমাদের মানে কনসার্ন হওয়ার কিছু নাই, আমাদের জাস্ট আমাদের যেটুকু উদ্দেশ্য সেটা সফল হইলে হয়। এখন আপনাদের দেখেন আগের প্রোগ্রামটার সাথে এটার একটু আমি মিল খুঁজি। ধরেন আমি আবার এই লেখাটা নিয়ে আসি। দেখেন এই যে ইন্টার এ নাম্বার, ইন্টার আনাদার নাম্বার, এই লেখাগুলো একদম বাম দিক থেকে শুরু হয়েছে। এখন ধরেন আমার ইচ্ছা হলো আমি এই লেখাটা একটু ডান দিক থেকে শুরু করব, তখন কি করতে হবে, আমাকে এই যে ইন্টার ফাংশন যেটা আছে এটার আগে স্ল্যাশ টি দিয়ে দিতে হবে। স্ল্যাশ টি দিলে এই লেখাটা একটু ডান দিক থেকে লেখা শুরু হবে। বুঝতে পারছেন, এই লেখাটা একটু ডান দিক থেকে শুরু হবে। সো এটা গেল আমাদের দুইটা সংখ্যার মোটামুটি যোগফল। এরপরে আমাদের আরেকটা একদম সিম্পল প্রবলেম আছে, 3 নম্বর প্রবলেম যেটা, সেটা যদি দেখি। এখানে আমাদের কি বলতেছে, এখানে বলতেছে একটা সার্কেলের পরিধি, সার্কুমফারেন্স মানে হলো পরিধি, একটা সার্কেলের পরিধি এবং এরিয়া এবং পরিধি এই দুইটা নির্ণয় করার জন্য আমাদের একটা প্রোগ্রাম লিখতে বলতেছে। একটা সার্কেলের আছে, সেই সার্কেলটার এরিয়া কত, ক্ষেত্রফল কত, এবং সার্কুমফারেন্স মানে হলো পরিধি, পরিধিটা কত, সেই পরিধিটা বের করার জন্য আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। এটা যদি দেখার চেষ্টা করি, দেখেন এটাও খুব মানে সিম্পল একটা জিনিস। সেটা হলো কি, আমরা যদি একটা সার্কেল বা বৃত্তের এরিয়ার কথা বলি, বৃত্তের এরিয়ার সূত্র হলো কি, আমরা মোটামুটি সবাই জানি বৃত্তের এরিয়ার সূত্র হলো পাই আর স্কয়ার, আর সার্কুমফারেন্স বা পরিধির সূত্র হলো 2 পাই আর। তো এই দুইটা জিনিস আমাকে এখানে খেয়াল করেন, এই সার্কুমফারেন্স বা পরিধির মধ্যে এখানে আমার শুধুমাত্র মানে ভ্যারিয়েবল বা চলক যেটা আছে সেটা হলো শুধু আর, আরটা শুধু পরিবর্তন হইতে পারে, পায়ের ভ্যালুটা তো ফিক্সড। এখানেও দেখেন শুধুমাত্র চলকটা হলো আর, বাকি যে হলো ফিক্সড।
আচ্ছা, তাহলে দেখেন এই প্রোগ্রামটা যদি আমি লিখতে চাই, এই প্রোগ্রামটা দেখেন, এই প্রোগ্রামটাও একটা সহজ প্রোগ্রাম। তাহলে দেখেন বরাবরের মতো এখানেও আমাদের ফার্স্টে শুরু করতে হবে, আমাদের একটা হেডার সেকশন দিয়ে শুরু করতে হবে। তো হেডার সেকশনটা আমরা জানি, হেডার সেকশনটা হলো হ্যাশ ইনক্লুড stdio ডট h, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h। ম্যাডাম আছে। কেউ কিছু বলতেছেন? আচ্ছা দেখেন আমরা শুরু করি, লিখতে থাকি। এরপরে হেডার সেকশনের পরে আমাদের একটা মেইন ফাংশন দিতে হবে, ইন্ট মেইন। এরপরে জাস্ট আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখান থেকে সে বুঝবে আমার প্রোগ্রামটা এবার শুরু হলো। দেখেন এইখানে আমাদের যে আমরা বৃত্তের পরিধি বলেন বা ক্ষেত্রফল যেটা আমরা বের করতে চাচ্ছি, সেখানে আমি ফার্স্টে যেখানে বলে দিলাম যেটা, এখানে আমাদের ভ্যারিয়েবল বা চলক শুধু পরিবর্তন হইতে পারে কিসের মান? আর এর মান। তাহলে এখানে যেহেতু আর একটা চলক, এর মানটা পরিবর্তন হবে, তাহলে প্রথমে আমরা এর ডিক্লারেশন দিয়ে দিব যে আর মানে কি, এটার ডিক্লারেশন আমরা দিয়ে দেই। তো ফার্স্টে আমরা লিখে দেই ইন্ট আর, ইন্ট আর। আর বাকি যেগুলো আছে দেখেন, এই বাকি যেগুলো আছে, পাইটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু, কনস্ট্যান্ট একটা গ্লোবাল একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার ভ্যালুটা ফিক্সড, এটার ভ্যালুটা ফিক্সড। আর বাকি যেটা আছে এরিয়া এবং সার্কুমফারেন্স মানে এই তার ক্ষেত্রফল এবং পরিধি, এই দুটো আবার নির্ভর করতেছে কিসের উপরে? এই দুটো নির্ভর করতেছে এই যে আর এর উপরে। তো আমি এইখানে দেখেন এই ফাংশনে কি করছে, এখানে শুধুমাত্র আরটাকে এরা ভ্যারিয়েবল হিসেবে ইনপুট দিছে, আর এরিয়া আর সার্কুমফারেন্স এটা এখানে আরেকটা ফাংশন নিয়ে আসছে, সেটা বলছে ফ্লোট ফাংশন। ফ্লোট ফাংশনটা কখন ইউজ করা হয়? ফ্লোট ফাংশনটা ইউজ করা হয় যখন কোনো একটা ভ্যালুর মান আমি নির্দিষ্ট কনস্ট্যান্ট ভাবে বলে দিতেছি, তখন আমাদের ফ্লোট ফাংশনটা ইউজ করা হয়। যেমন পায়ের ভ্যালুটা আমি বলে দিতেছি 3.14, তার মানে কি এখানে আমাকে এমন ভাবে আমি বলেই দিতেছি যে এই ভ্যালুটা ফিক্সড, এই ভ্যালুটা চেঞ্জ হবে না। এখানে একটা কথা আছে, সেটা হলো এই পায়ের ভ্যালুটা আমরা এইভাবে এই ফ্লোট ফাংশনের মাধ্যমে না দিয়ে আরেকটা ফাংশনের মাধ্যমে দিতে পারি। সেটা আপনাদের মনে হয় ক্লাসে বলছিলাম যে গ্লোবাল ডিক্লারেশন, এখানে ইনক্লুড std এর কাছে ইনক্লুড ম্যাথ ডট h দিলেও হয়। কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধাটা হলো, সেই ক্ষেত্রে এই পায়ের ভ্যালুটা 3.14 পর্যন্ত সে রাখবে না, সে পায়ের যে বিশাল একটা ভ্যালু আছে, সে ভ্যালুটা পুরাটা সে নিয়ে আসার চেষ্টা করবে। পায়ের ভ্যালুটা কিন্তু শুধু 3.1416 এর মধ্যে সীমাবদ্ধ না, এর বিশাল একটা ভ্যালু আছে, এটা মোটামুটি মনে করেন ইনফিনিটি পর্যন্ত যায়, এর ভ্যালুটা কোনো সময় শেষ হয় না। এই জন্য সেফ অপশন হলো আমরা ফ্লোট অপশনের মাধ্যমে প্রকাশ করব। তো আমি ইনপুট আর দিয়ে ইনপুট দিছি, এরপরে লাইনটা শেষ করলাম, এরপর একটা ফ্লোট ফাংশন নিয়ে আসলাম, ফ্লোট ফাংশনে আমি বলে দিব যে পাই ইকুয়াল টু 3.14। আপনি চাইলে এখানে 3.1416ও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে দেখেন, এরপরে আমাদের সেটা আর এই পাই থেকে আমরা আর কি কি ভ্যালু এখান থেকে বের করতে পারবো, সেটা হলো এরিয়া বের করতে পারবো, এবং এর পরিধি যেটাকে সার্কুমফারেন্স বলেন, সেই জিনিসটা বের করতে পারবো। এই সার্কুমফারেন্সটাকে সংক্ষেপে সিআই দ্বারা লেখা হয়। তো এটা লিখে আমি জাস্ট ফ্লোট ফাংশনটা শেষ করে দিলাম। এখন আমি স্ক্রিনে আর এর ভ্যালুটা যে ইনপুট দিব, সেটার একটা লেখা দেখাইতে চাই যে আর এর ভ্যালুটা আমি যখন নিব তখন কি লেখাটা আমার স্ক্রিনে আসবে। আর মানে আমরা সহজেই বুঝতে পারতেছি, আর মানে হলো একটা সার্কেলের রেডিয়াস। তো রেডিয়াসটা যদি দেখাইতে চাই, লেখা দেখাইতে চাই, তাহলে আমি প্রিন্ট ফাংশনের মাধ্যমে শুরু করি। প্রিন্ট ফাংশন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমা দিলাম, এর মাধ্যমে এবার আমার কমান্ডটা লিখবো। আমি লিখলাম ইন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল। এই লেখাটা আমি আর এর ভ্যালুটা নেওয়ার সময় দেখাইতে চাই। এখানে আমি একটা কোলন চিহ্ন দিলাম, কোলন চিহ্ন দিয়ে আমি এই লাইনটা শেষ করে দিব। লাইনটা শেষ করতে হলে এখানে আমার একটা সেমিকোলন প্রয়োজন। এখন যেহেতু আমি প্রিন্ট, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, তার মানে কি এখানে আমার একটা ইনপুট ফাংশন থাকবে, এখানে একটা ইনপুট ফাংশন দিতে হবে। ইনপুট ফাংশনটা আমরা জানি, সেটা হলো স্ক্যানএফ।
স্ক্যান এফ দিয়ে আমি আবার সেম ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা। এখন এই আর এর ভ্যালুটা এটা কি আমি দশমিকে নিতে চাই নাকি এটা আমি পূর্ণ সংখ্যা ডেসিমালে নিতে চাই? ধরেন আমি বললাম আমি পূর্ণ সংখ্যায় নিতে চাই। পূর্ণ সংখ্যায় যদি নিতে চাই তাহলে এখানে পার্সেন্ট ডি, জাস্ট ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্ট ডিটা রেখে কমা দিয়ে এই পার্সেন্ট ডি এখানটা কার ভ্যালু নিব, এটা আর এর ভ্যালু নিব, তার মানে এন্ড আর। ব্যাস এই লাইনটা শেষ, আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন দেখেন আমার এখানে শুধুমাত্র একটাই চলক, শুধু আর একটাই চলক, সে আর এর ভ্যালুটা আমি নিয়ে ফেলছি। এখন আমার পরের কাজ উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো এরিয়া বের করা, ক্ষেত্রফল বের করা। এখন ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র যদি লিখি এরিয়া ইকুয়াল টু, আমরা জানি এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের মানটা আমি অলরেডি আগে লিখে ফেলছি, সেই পাইটাই লিখে নিলাম পাই ইনটু, বলতে এরা ওই স্টার মতো যে ফাংশন সেটাকে এরা গুণ ফাংশন বুঝে। পাই আর স্কোয়ার তার মানে কি পায়ের সাথে আরটা দুইবার গুণ করতে হবে, তাহলে পাই ইনটু আর ইনটু আর। ব্যাস আমার এই এরিয়া যে ফর্মুলা যে সূত্র সেটা লেখা শেষ। এটা সেমিকোলন দিলাম, দিয়ে পরের লাইনে এরিয়াটা যখন লেখা দেখাবে তখন আমরা কি দেখাইতে চাই আগের মতো দেখেন এই আগে যখন আমরা যে প্রিন্ট ফাংশন দিয়ে সাম ইজ লিখলাম, এখানেও কি লিখবো? দ্য এরিয়া ইজ, সহজ কথায় দ্য এরিয়া ইজ। তাহলে আমি একটা প্রিন্ট ফাংশন নিয়ে আসি, ইনভার্টেড কমা দিলাম। এখন এর মধ্যে আমি দেখাইতে চাই দ্য এরিয়া ইজ। দ্য এরিয়া ইজ, এখানে আপনি মনে করেন এবার একটা সমান চিহ্ন দিতে পারেন অথবা আমি কোলন চিহ্ন দিলাম, যেহেতু আগে কোলন চিহ্ন দিয়ে আসছি। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, এরিয়ার ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। এখন পায়ের ভ্যালু 3.1416, বা এখানে আমি দিলাম 3.14। এখন আর এর ভ্যালু যদি আমি মনে করেন পূর্ণ সংখ্যা ডেসিমালেও বসাই, ধরেন আর এর ভ্যালু আমি বসাইলাম 1, আর এর ভ্যালু যদি 1 বসাই তাহলে ক্ষেত্রফলটা কত হয় দেখেন, পাই ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি এরিয়া ইকুয়াল টু হয়ে যায় পাই। তো সেই ক্ষেত্রে এরিয়ার ভ্যালু আসবে 3.14। এখন 3.14 যে লেখা, এটা কি বলেন তো, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? স্যার ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা, তার মানে এটা কিন্তু আর ডেসিমাল ফাংশনে নাই, এটা এখন ভগ্নাংশ বা ফ্র্যাকশন ফাংশনে চলে গেছে। এখন যদি ফ্র্যাকশনে চলে যায় তাহলে আমরা বলে নিছি ফ্র্যাকশন হলে আমরা এখানে দেব পার্সেন্ট এফ। যদি ডেসিমালে থাকতো তাহলে আমরা দিতাম পার্সেন্ট ডি, যেহেতু ফ্র্যাকশনে চলে গেছে আমরা দিব পার্সেন্ট এফ। তো পার্সেন্ট এফ দিলাম, এফ দিয়ে মনে করেন আমি কমা দিয়ে লিখে দিলাম এটা কার ভ্যালু নিবে, পার্সেন্ট এফটা হলো এরিয়ার ভ্যালু, পার্সেন্ট এফ দিয়ে এরিয়া। এবার আমি লেখাটা শেষ করলাম, তার মানে অলরেডি আমার এরিয়া বের করা শেষ। এখন আমার প্রবলেমে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হলো সার্কুমফারেন্স বা পরিধি। তো সেটার জন্য যদি আমি বের করতে চাই, সেটার ক্ষেত্রে দেখেন সার্কুমফারেন্সের সূত্র হলো পরিধি সিআই ইকুয়াল টু 2 পাই আর, তার মানে 2 ইন্টু পাই ইন্টু আর। ব্যাস আমার পরিধির সূত্র হয়ে গেল, মানে আমার এই ফর্মুলাটা লেখা শেষ। আমি সেমিকোলন দিয়ে এখন পরিধিটা যখন লেখা দেখাবো তখন আমি স্ক্রিনে কি লেখা দেখাইতে চাই এরকম একটা লেখা আমাকে প্রিন্ট ফাংশনে দিতে হবে। তো প্রিন্ট ফাংশন দিলাম, এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমা দিলাম, আমি দেখাইতে চাই দা সার্কামফারেন্স ইজ, দা সার্কামফারেন্স ইজ, এখানে একটা সেমিকোলন। এখানেও খেয়াল করেন আমি যদি আর এর ভ্যালুটা যদি পূর্ণ সংখ্যাও ইনপুট দেই, আর এর ভ্যালুটা যদি 1 পূর্ণ সংখ্যাও ইনপুট দেই, তাহলে পরিধিটা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 1, তার মানে কি 2 ইন্টু 3.14, তার মানে সেটা আসে 6.28, যেটাও একটা ভগ্নাংশ সংখ্যা। যদি এখানে একটা ফাংশন, যেহেতু পাই ফাংশনটা ভগ্নাংশ, এখানে আমি এরিয়া বলেন যাই বের করো না কেন সবগুলো আসবে ভগ্নাংশ বা ফ্র্যাকশন সংখ্যা। তাহলে এখানে আমরা ফ্র্যাকশন ইনপুট দিব। ফ্র্যাকশনের জন্য আমরা জানি পার্সেন্ট এফ ইনপুট দিলাম, কমা দিয়ে এটা কার ভ্যালু, এটা হলো সার্কামফারেন্স বা সিআই, এটার ভ্যালু। আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ইনভার্টেড কমাটা চলে যাবে হলো পার্সেন্ট এফ এর পরেই শেষ হয়ে যাবে, এরিয়াতে এখানে ইনভার্টেড কমা থাকবে না, এরিয়া তো জাস্ট একটা ভ্যালু, এ তো কোনো কমান্ড না, এটা জাস্ট একটা ভ্যালু।
তাহলে দেখেন আমার যে সার্কুমফারেন্স আমি পরিধি বের করতে চাইলাম সেটার ফাংশন বা সেটার কাজও আমার শেষ, মানে আমার এরিয়া বের করা শেষ, এরিয়া প্রিন্টে কি লেখা থাকবে সেটা শেষ, মানে পরিধি বের করা শেষ, পরিধির প্রিন্টে কি লেখা থাকবে সেটাও বের করাও শেষ, মানে আমার এই প্রোগ্রামটা মোটামুটি সমস্ত কাজই শেষ। এবার জাস্ট আমি প্রোগ্রামটা শেষ করে দিব, রিটার্ন জিরো করে প্রোগ্রামটা শেষ করে দিলাম। তারপরে আমার অলরেডি সেকেন্ড প্যাকেট দেওয়াই আছে, তার মানে আমার মোটামুটি আমার লেখার কাজটা শেষ, প্রোগ্রামিংয়ের কাজটা শেষ। এখন আমি কি করব, আমার এই প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কিনা সেই জিনিসটা বের করব। সেটা কিভাবে বের করব, এই যে বিল্ড থেকে বের করব। দেখেন বিল্ডে গেলে দেখাচ্ছে আমার এই প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো ভুল নেই, যেহেতু পুরোটা সবুজ আছে তার মানে এখানে কোনো ভুল নেই। তাহলে এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন রান করলে প্রথমে কি বলতেছে, ইন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল। তার মানে আমাদের মনে করেন যে কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ একটা, যে কোনো একটা ব্যাসার্ধ আপনার থেকে ইনপুটস আছে। ধরেন আমি এই ব্যাসার্ধ দিলাম 10। আচ্ছা, আপনারা কি কেউ হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, একজন মনে হয় বাইরের ইমেল থেকে জয়েন করতে চাচ্ছেন। আপনারা সবাই মানে উত্তরা ইউনিভার্সিটির ইমেল দিয়ে জয়েন করেন, বাইরের ইমেল থেকে গুগল ক্লাসরুমে ডাইরেক্ট জয়েন হবে না। দেখেন আমরা প্রবলেমে ফেরত আসি। আমাদের প্রথমে বলতেছে ইন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল, একটা সার্কেলের ব্যাসার্ধ ইনপুট দিতে বলতেছে। আমরা মনে করেন সে ব্যাসার্ধটা 10 মিটার বা 10 ইনপুট দিলাম। এরপরে কি বলতেছে, সে অটোমেটিক্যালি বাকি যেই জিনিসগুলো সেগুলো দেখাই দিতেছে। সে অটোমেটিক্যালি দেখাই দিতেছে দ্য এরিয়া ইজ 304.000। তার মানে এইটার এই এই আমরা যে বৃত্তটার ব্যাসার্ধ ইনপুট দিতেছি তার এরিয়াটা হলো 314। এখন আপনি এটা ক্যালকুলেটরে করেও দেখতে পারেন, সেম ভ্যালুই পাবেন। 314 এটা বলছে 314ই পাবেন আপনি। জাস্ট এরিয়ার ফর্মুলা হলো পাই আর স্কয়ার, তার মানে কি 3.14 ইনটু আর স্কয়ার করলে হয়ে যায় 100। তো সেটা জাস্ট 3.14 এর সাথে 100 গুণ করলে এটা 314 হয়ে যায়। এরপরে বলতেছে দ্য সার্কামফারেন্স ইজ 62.8। এখন এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, এই যে দেখেন দ্য এরিয়া ইজ লেখাটা এবং সার্কামফারেন্স এই লেখাটা কিন্তু একই লাইনে দেখাচ্ছে। একই লাইনে কেন দেখাচ্ছে এবং একই লাইনে দেখার কারণে কিন্তু আমাদের একটু বুঝতেও অসুবিধা হচ্ছে। একই লাইনে দেখানোর কারণটা কি? একই লাইনে দেখানোর কারণটা হলো, আমরা দেখেন প্রথম যে ওই এরিয়া লেখার পরে এরিয়ার যে প্রিন্ট ফাংশন লিখলাম, এইখানে কিন্তু আমরা কোনো স্ল্যাশ এন ফাংশন দেই নাই। স্ল্যাশ এন ফাংশন না দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই যে এই লাইনটা এখানেই শেষ হয়ে গেছে, তাই এই লাইনের সাথেই সে পরের এই প্রিন্ট ফাংশনটা একসাথে জুড়ে দিছে। আমাদের যদি ভিন্ন ইসে দেখাইতে হয়, আমাদের যদি ভিন্ন লাইনে দেখাইতে হয় তাহলে কি করতে হবে, আমাদের প্রথম প্রিন্ট ফাংশন যেটা, তারপরে আমাদের এখানে একটা স্ল্যাশ এন দিয়ে নিতে হবে। এফ এর পরে স্ল্যাশ এন দিয়ে নিতে হবে। স্ল্যাশ এন দিলে এবার সে দেখাবে দুইটা আলাদা আলাদা লাইনে, সে আমাদের প্রোগ্রামটাকে দুইটা আলাদা আলাদা লাইনে এসে দেখাই দিবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমে ফাংশনটা বিল্ড করব, বিল্ড করার পরে এবার যদি রান করি, ধরেন আমি দিলাম 10। এবার দেখেন এই যে দা এরিয়া ইজ, এরিয়াটা এক লাইনে দেখাচ্ছে, পরিধিটা অন্য লাইনে দেখাচ্ছে। এখন ধরেন আপনি এই পরিধি লেখাটা আরো এক লাইন নিচে দেখাইতে চান, তাহলে কি করবেন, এই স্ল্যাশ এন এর পরে আরো একটা স্ল্যাশ এন দেন। আপনি যতগুলা স্ল্যাশ এন দেন ততগুলা লাইন লেখাটা নিচে চলে আসবে। আমি যদি প্রোগ্রামটা আবার বিল্ড করলাম, বিল্ড করার পরে আবার রান করলাম, রান করার পরে দেখেন আমি 10 দিলাম, এরপরে এই এরিয়া লেখার পরে একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে সার্কামফারেন্স আসতেছে। এখন মনে করেন আপনি যদি কোনো একটা লাইন একটু ডান দিকে দেখাইতে চাচ্ছেন, একটু স্পেস দিতে চাচ্ছেন, তাহলে কি আপনি প্রথমে এই জায়গায় কি করা লাগবে, এখানে একটা স্ল্যাশ টি ফাংশন দিতে হবে। স্ল্যাশ টি ফাংশন দিয়ে আপনি যদি বিল্ড করেন তাহলে দেখবেন এটা একটু ডান দিকে সরে গেছে। আমি যদি দেখাই, দেখেন এই যে দা এরিয়া লেখাটার লাইনের আগে আমি একটা টি ফাংশন দিয়েছিলাম, টি ফাংশন দেওয়ার কারণে আউটপুট একটু ডান দিকে সরে গেছে। এটা আপনার ইচ্ছার উপরে, আমি এইখানে ধরেন আপনি আমি যে লিখছি দ্য ইন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল, আপনি এখানে শুধু রেডিয়াস লিখতে পারেন, আপনার যা খুশি, আপনি মানে স্ক্রিনে যেটা যে লেখাটা দেখাইতে চান সেই লেখাটা এখানে দেখাইলেই হবে।
সি প্রোগ্রামিং এর সুবিধা আছে। সি প্রোগ্রামিং এর সুবিধা হলো আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব, যে আমরা যে লজিক অপারেটরগুলো ইউজ করব, সেগুলা ঠিক রেখে আপনি লেখা, আপনি যে স্ক্রিনে কি লেখা দেখাবেন না দেখাবেন, এটা আপনার ইচ্ছার উপরে। আপনার এমন কোনো ফিক্স নাই যে আমি যা লিখছি এটা লিখলেই শুধু প্রোগ্রাম আসবে, এরকম না। আপনার ইচ্ছার উপরে আপনি যে কোনো আপনার খুশি মতো যেটা লিখবেন সেটাই সেই স্ক্রিনে দেখাবে। তো এই প্রবলেমটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? বুঝেন না এমন কেউ আছেন? দেখেন, যদি বুঝে থাকেন, আমরা এই তিনটা প্রবলেমই আজকে দেখবো। এই তিনটা প্রবলেমই আপনারা নেক্সট ফ্রাইডেতে এই তিনটা প্রবলেমই আপনারা ওই মানে ল্যাবে বসে আপনারা পিসিতে এই তিনটা প্রবলেমই সলভ করবেন। এই তিনটা প্রবলেমই হাতে কলমে করবেন, করে আপনারা দেখবেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা হলে আমি সেখানেও দেখাই দিব যে কিভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা ডিবাগিং কিভাবে হয়, এই জিনিসগুলা শুক্রবারে আপনাদেরকে আমি হাতে কলমে দেখাই দিব। তো পুরো ক্লাসে কোনো কিছু বুঝেন না বা কোনো মন্তব্য বা কোনো সাজেশন আছে আপনাদের? না স্যার। স্যার যেভাবে স্যার ক্লাস করাচ্ছেন স্যার সেভাবে স্যার চালিয়ে যান স্যার, মাঝে মধ্যে একটু আটকে গেলে স্যার হেল্প করে দিন স্যার। সেটা তো অবশ্যই, এটা তো আমার আমার দায়িত্বই তো আপনাদেরকে শেখানো। আপনাদের কোথাও আটকাই গেলে বা কোথাও সমস্যা হলে সেই জিনিসটা সলভ করাই তো আমার দায়িত্ব। আর এই কোর্সটা আসলে মনে করেন আমাদের গতানুগতিক আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেগুলো পড়ি এগুলোর থেকে তো আলাদা। এগুলো এটা কোর্সটা আপনাদের ওই হাতে কলমে আপনারা কম্পিউটারে বসবেন, কম্পিউটারে বসে কম্পিউটারে শিখবেন। এবং আমি আমি চিন্তা করছি যে আপনাদের এটার যে কুইজ, সেই কুইজটা আমি ওপেন বুক এক্সাম নিব। মানে আপনারা চাইলে এই যে আমার যে শিট যেটা দিয়ে দিছি, ম্যানুয়াল যেটা দিয়ে দিছি, এটা সামনে নিয়ে বা আপনার মানে ফোনে নিয়ে, বা আপনি ফোনে নিলে সমস্যা, ফোনে নেওয়া যাবে না, আপনি শিট বা এরকম কোনো ম্যাটেরিয়াল সামনে নিয়েও পরীক্ষা দিতে পারবেন, কুইজ দিতে পারবেন, অসুবিধা নাই। ধরেন খুব ভালো সেক্ষেত্রে হবে স্যার সাথে জন্য সেক্ষেত্রে। হ্যাঁ, আমি মানে আমি একটু টাচ দিয়ে রাখি। এখন ধরেন আমি আপনাদেরকে এই যে এখানে আমি কি করলাম, আমি দুইটা প্রোগ্রাম করলাম। প্রথম প্রোগ্রামটাতে তো কিছু নাই, ওটাতে আসলে পরীক্ষা দেওয়ার মতো কিছু না। দ্বিতীয় প্রোগ্রামটাতে আমি কি বলছি, আমি বলছি দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রাম লেখেন। এখন ধরেন সাপোজ আমি কুইজের প্রশ্নতে বললাম দুইটা সংখ্যার বিয়োগ করার জন্য বা দুইটা সংখ্যা গুণ করার জন্য একটা প্রোগ্রাম লিখেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিব। আপনারা আর কি এই যে ম্যাটেরিয়াল বা আপনার যে ল্যাব ম্যানুয়াল আছে এটা থেকে আপনি দেখে দেখেও লিখতে পারেন। আমি হুবহু প্রশ্ন দিব না, ধরেন আছে যোগ, আমি দিলাম বিয়োগ। তো আপনারা মোটামুটি স্ট্রাকচারটা কেমন হবে, কিভাবে ইনপুট আউটপুট দিতে হবে। সেক্ষেত্রে স্যার সমস্যা নাই স্যার, যোগের ক্ষেত্রে ভাগও দিতে পারেন, কিন্তু সুবিধা হ্যাঁ হবে হ্যাঁ আর কি স্যার। হ্যাঁ, এরকমই দিব এখনো। মানে আমার মোটামুটি আমার চিন্তা ভাবনা এরকম যে আপনাদের এটা আমি ওপেন বুক এক্সাম নিব। ওপেন বুকে আপনারা এটা আর কি ম্যানুয়াল দেখে লিখতে পারবেন, কিন্তু যা ম্যানুয়ালে হুবহু যেটা আছে সেটা তো আর দিব না, আমি চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের বুদ্ধি খাটায় কোথায় সেই জিনিসটা চেঞ্জ করতে হবে, সেই জিনিসটা আপনারা একটু লজিক খাটায় সেই জিনিসটা লিখবেন, লিখে দিবেন। আর সমস্যা নাই, আপনাদের ফ্রাইডেতে যে ক্লাস আছে সেই ক্লাসেও আপনারা যে আমি যে প্রবলেমগুলো এখন করাইলাম সেগুলো আপনারা ওইখানকার যে পিসি আছে পিসিতে আপনারাই করবেন। তো যে ওই সময় যে কোনো প্রবলেম হইলে বা কোনো কেউ কোথাও আটকাই গেলে সেটা তো অবশ্যই সলভ করে দেবে। আশা করি আপনারা শিখতে পারবেন, আপনারা মোটামুটি হাতে কলমে সি প্রোগ্রামিং সম্পর্কে শিখতে পারবেন। আজকে একদমই ফার্স্ট ক্লাস, প্রথম কিছু দেখাইলাম, অনেকে হয়তো অনেক কিছু বুঝছেন, হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারেন নাই। তো সেগুলো যখন আপনারা নিজে হাতে হাতে করবেন তখন দেখবেন অনেক জিনিসই ক্লিয়ার বুঝতে পারতেছেন, বা না বুঝলেও সেটা অবশ্যই পরে সলভ করাই দিবে। আর কারোর কোনো সাজেশন আছে? আচ্ছা, আর কারো যদি কোনো সাজেশন না থাকে তাহলে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আর আমি পরে শেষে মনে হয় একজন স্টুডেন্টকে অ্যাডমিট করাই দিলাম, ওনার নাম সম্ভবত খালিদ হাসান বা এরকম কেউ একজন। আপনি কি আছেন? খালিদ হাসান আছেন? খালিদ হোসেন? জি স্যার। জি আচ্ছা আচ্ছা, জি স্যার। আপনি মনে হয় ইউনিভার্সিটি ইমেলের বাইরে ইমেল দিয়ে জয়েন করছেন। সমস্যা নাই, আমি আপনাকে অ্যাডমিট করছি, আজকে আমি অ্যাডমিট করে হ্যাঁ দিছি স্যার, আর আমি কি। তো আমার ভার্সিটি মেল দিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে আপনাকে যখন আপনি যখন জয়েন করেন আর কি, তখন আমার এখানে আর কি নোটিফিকেশন আসতো যে আপনি অ্যাডমিট করার জন্য পারমিশন লাগতেছে। এখন আপনারা যারা গুগল ক্লাসরুমে অলরেডি আছেন তাদের কোনো পারমিশনের প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবেন। সেটিংসটা এমনভাবেই করানো আছে। আর যদি কেউ বাইরের ইমেল দিয়ে জয়েন করেন সেক্ষেত্রে আমার আর কি নিজে অ্যাডমিট ম্যানুয়ালি করানো লাগবে। হ্যাঁ, জি কিছু স্যার, এবং আমার ওইটাতে কানেক্ট নাই তো এর জন্য স্যার আমারটা আসতে ছিল আর আচ্ছা কি। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। আপনাদের তো আপনারা এতদিন মেসেঞ্জারে লিঙ্ক পেয়ে অভ্যস্ত ছিলেন, সেখান থেকে জয়েন করতেন, সমস্যা নেই। এটা আপনারা আস্তে আস্তে আজকে ফার্স্ট ক্লাস, তারপরেও তো অনেক
অনেকে অ্যাটেন্ডেন্স, অনেকে উপস্থিত আছেন, সমস্যা নেই, আস্তে আস্তে আপনারাও ইজি হয়ে যাবেন, সমস্যার কিছু নেই। তো ঠিক আছে, আপনারা যাদের কোনো প্রশ্ন নাই বা সমস্যা নাই তারা আপনারা রোলটা চ্যাট বক্সে দিয়ে যান, চ্যাট বক্সে দিয়ে লিভ নিতে পারেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর আমি এই ক্লাসের আমার এটা রেকর্ড করা আছে, এটা আমি আপনাদের আসলে এই ভিডিওটা পুরো ডাইরেক্ট গুগল ক্লাসরুমে দিলে এটার সাইজ অনেক বড় হয়ে যায়, ড্রাইভে অনেক বেশি জায়গা নিয়ে নেয়। তো আমি চেষ্টা করব এটা আপনার ওই আমি একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ওইখানে আনলিস্টেড করে জাস্ট লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, যে কেউ সেটাতে ঢুকে দেখতে পারবে না, শুধু আপনাদের যদি কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা ওই লিঙ্ক থেকে ঢুকে দেখতে পারবেন আর কি। লিঙ্কটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিই। হ্যাঁ।